এদিকে এরশাদ ধীরে ধীরে জিয়ার কাছে নিজের গ্রহণযোগ্যতা, বিশ্বস্ততা ও আস্থাভাজন হওয়ার পথ করলেন। ছলনা ও চতুরতার মাধ্যমে এরশাদ জিয়ার খুব প্রিয় পাত্র হলেন। জিয়াও তাকে বিশ্বাস করতে শুরু করলেন। একসময় জিয়া এরশাদকে সেনাপ্রধান করে নিজে ওই পদ থেকে সরে আসার ইচ্ছা প্রকাশ করলেন। এই পদক্ষেপ নেওয়ার পূর্বে জিয়া একদিন আর্মি হেডকোয়ার্টারের সামনের লনে হাঁটতে হাঁটতে কথা প্রসঙ্গে আমার মতামত জানতে চাইলেন। আমি জেনারেল মঞ্জুরকে সেনাপ্রধান করার কথা বললাম। জিয়া আমার ওই মতামতকে অন্যভাবে নিলেন। ভাবলেন আমি আর মঞ্জুর একই পক্ষের। তাই জিয়া আমার দিকে তাকিয়ে কটাক্ষ করে বললেন, তোমরা দুজনেই চিফ হবে, তবে অপেক্ষা করতে হবে। শুধু আমি নই, জিয়ার অন্যান্য সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, অনুগত এবং বন্ধুবান্ধবরা এরশাদকে সেনাপ্রধান করার বিপক্ষে ছিলেন। এরশাদ তখন জিয়া সরকারের দুর্নীতি দমনের প্রধান সমন্বয়কারী, অথচ তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ নিয়ে সেনাবাহিনীতে কথাবার্তা হতো। এছাড়া তার নৈতিক চরিত্র নিয়ে অনেক কানাঘুষা ছিল। সেনাবাহিনীতে এসব নিয়ে তখন কথাবার্তাও হতো। এত কিছু সত্ত্বেও জিয়া 1979 সালের 29 এপ্রিল এরশাদকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সেনাপ্রধান করেন। সেনাপ্রধান হওয়ার পর এরশাদ অত্যন্ত সুকৌশলে পদক্ষেপ নিতে থাকলেন। তার নিজের পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদগুলোতে বহাল করলেন। মুক্তিযোদ্ধা অফিসারদের পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলে বদলি করা হলো। কৌশলে স্পর্শকাতর পদগুলো থেকে মুক্তিযোদ্ধাদের সরিয়ে দেওয়া হলো। সেনা ও সামরিক গোয়েন্দা বিভাগগুলোতে তিনি নিজের কাছের লোকদের নিয়োগ করলেন। পরে ক্ষমতা দখলের সময় এসব লোক তাকে সহায়তা করে এবং তার রাজনীতির দোসর হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জান চৌধুরী, যিনি পরে মন্ত্রীও হন। বিদেশে প্রশিক্ষণের জন্য নিজের পছন্দমতো লোকদের পাঠিয়ে তার প্রতি আনুগত্যের জন্য পুরস্কৃত করতেন। আর্মি হেডকোয়ার্টারের একজন পিএসও হিসেবে এইসব বিষয়ে আমার সঙ্গে তার পরামর্শ করার কথা, কিন্তু এরশাদ সেটা এড়িয়ে যেতেন। 1980 থেকে 81 সালের মধ্যে মুক্তিযোদ্ধা অফিসারদের ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে পার্বত্য চট্টগ্রামে পোস্টিং দেওয়া হয়। এটা ছিল একটা কষ্টকর স্থান এবং সেনাবাহিনীতে এটা হার্ড স্টেশন নামে পরিচিত। বিষয়টি নিয়ে আমি এরশাদের সাথে কথা বলি। ওইসব পোস্টিং রাষ্ট্রপতি জিয়ার ইঙ্গিতেই হচ্ছিল বলে তিনি আমাকে বোঝাতে চান। এরপর আমি বিষয়টি রাষ্ট্রপতি জিয়ার দৃষ্টিতেও আনি, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। পার্বত্য চট্টগ্রামে পোস্টিং পাওয়া ওইসব মুক্তিযোদ্ধা অফিসার স্বাভাবিক কারণে চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরের অধীনেই ছিলেন। দুঃখজনক হলেও সত্য, 1981 সালে জিয়া হত্যার পর সেনাবাহিনী থেকে প্রকাশিত তথাকথিত শ্বেতপত্রে এত মুক্তিযোদ্ধা অফিসারকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে জড়ো করবার জন্য জেনারেল মঞ্জুরকে দোষারোপ করা হয়। অথচ প্রকৃত সত্য ছিল আর্মি হেডকোয়ার্টার থেকেই ওই সেনা অফিসারদের বদলি করা হয়েছিল। আইন অনুযায়ী এক্ষেত্রে জিওসির বিশেষ কিছু করণীয় ছিল না। এদিকে আমি বিদেশ থেকে আসার আগে অনেকগুলো বিদ্রোহ ও অভ্যুত্থানে কোর্ট মার্শাল ও ফাঁসির হুকুম হয়ে গিয়েছিল। এদের কাগজপত্র দেখে মনে হয়েছে তারা সত্যিকারের ন্যায় বিচার পায়নি। তড়িঘড়ি করে তাদের বিচার করা হয়েছে। সমস্ত পরিস্থিতি অনুধাবন করার পর 1980 সালে আমি জিয়াকে একটি চিঠি লিখি। আমি মনে করেছিলাম এত ব্যস্ততার মধ্যে জিয়াকে হয়তো কথা না বলে চিঠি লেখাই সমীচীন হবে, কারণ ব্যস্ততার ফাঁকে হয়তো তিনি চিঠিটা পড়লে বিস্তারিত অবহিত হবেন। চিঠিটা আমি নিজ হাতেই তাকে দিই, কিন্তু বাস্তবতা হলো জিয়া চিঠিটার বিষয়বস্তু নিয়ে আমার সঙ্গে কোনো আলাপ করেনি এবং উত্তরও দেননি। জিয়ার সঙ্গে আমার সম্পর্কের ক্রমেই অবনতি হচ্ছিল। মূলত আমি সবসময় সেনাবাহিনীর শৃঙ্খলা ও এর সার্বিক স্বার্থের উপরে জোর দিয়েছি। আমি সরল মনে জেনারেল জিয়াকে রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছিলাম, কেননা মার্শাল ল ও অন্যান্য কারণে কিছু সামরিক কর্মকর্তা দুর্নীতিতে, এমনকি চাকরিরত অবস্থাতেই সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। এসব বিবেচনা করে একদিন বঙ্গভবনে জেনারেল জিয়ার সঙ্গে কর্নেল তাহেরের ফাঁসি ও আর্মির বিদ্যমান অবস্থা নিয়ে আলোচনা করি। আলোচনার এক পর্যায়ে আমি জেনারেল জিয়াকে অনুরোধ করি যে দেশে একটা সাধারণ নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে পুরোপুরি সেনাবাহিনীতে ফিরে আসুন। আমি তাকেও বলেছিলাম, এভাবে যদি ক্ষমতা আঁকড়ে থাকেন তাহলে জনগণের মাঝে সেনাবাহিনী সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হবে। জেনারেল জিয়া তখন এসব ব্যাপারে কোনো মন্তব্য করেননি। আমি ভেবেছিলাম তিনি হয়তো আমার প্রস্তাব ভালোভাবে গ্রহণ করেছেন। আমার ওই ধারণা হলো আরও বদ্ধমূল এই কারণে যে জিয়া পরে এই সম্পর্কে জেনারেল এরশাদ এবং নুরুল ইসলামের সঙ্গে আলাপ করেন। এরা দুজনেই জিয়াকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজনীতিতে জড়ানোর ব্যাপারে উৎসাহ দিতেন বলে আমার মনে হতো। বাস্তবতা হলো জিয়ার রাজনীতিতে জড়ানোর ব্যাপারে আমার নেতিবাচক মনোভাব এবং মিটিংয়ে তার সামরিক সচিব ব্রিগেডিয়ার সাদেকের ব্যাপারে তার সঙ্গে আমার কথোপকথনের ফলস্বরূপ তার সঙ্গে আমার সম্পর্ক শীতল হতে থাকে।
এখানে বলতে হয় 1977 সালের অক্টোবরের অভ্যুত্থান ও সেনা বিদ্রোহ এবং অন্যান্য উচ্ছৃঙ্খলতার প্রেক্ষাপটে জিয়া আমাকে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসেন। তখন আমার উপর জিয়ার আস্থা ছিল। তিনি বিশ্বাস করতেন সেনাবাহিনীতে কোনো গ্রুপিং বা দলাদলির সঙ্গে আমি সম্পৃক্ত নই। পরে রাজনীতি সংক্রান্ত কার্যকলাপের প্রতি আমার নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে আমার প্রতি তিনি আস্থা অব্যাহত রাখতে পারেননি। 1981 সালের এপ্রিল মাসে আমি ক্যাডেট কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে সস্ত্রীক চট্টগ্রাম ফৌজদারহাট ক্যাডেট কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করি। রাতে জিওসি জেনারেল মঞ্জুরের সঙ্গে ব্যক্তিগত নৈশভোজে অংশগ্রহণ করি। সেখানে আলাপচারিতায় মঞ্জুরের স্ত্রী জিয়ার ওপর খুব বিরক্তি প্রকাশ করেন। তিনি অত্যন্ত রূঢ় ভাষায় খোলামেলাভাবে সরকার ও সেনা কর্তৃত্বের সমালোচনা করতে শুরু করেন। এতে আমি এবং আমার স্ত্রী অস্বস্তি বোধ করছিলাম এবং অন্য প্রসঙ্গ টানতে চেষ্টা করি। যা হোক, পরে খাওয়া দাওয়ার পর আমরা চলে আসি, কিন্তু সামরিক গোয়েন্দারা অতিরঞ্জিত ও কাল্পনিকভাবে সাজিয়ে সেই নৈশভোজের কথা সেনাপ্রধান এরশাদ এবং জিয়ার কানে তোলে। এর কয়েকদিন পরেই এরশাদ আমাকে জানালেন রাষ্ট্রপতি জিয়ার নির্দেশে আমাকে ঢাকায় অ্যাডজুটেন্ট জেনারেলের পদ ছেড়ে বগুড়াতে জিওসি হয়ে চলে যেতে হবে। প্রসঙ্গক্রমে আমি জানতে চাইলাম আর কার পোস্টিং হয়েছে। এরশাদ উত্তরে বললেন, জেনারেল মঞ্জুরকে চট্টগ্রাম থেকে ঢাকায় স্টাফ কলেজে বদলি করা হয়েছে এবং আমার বর্তমান অ্যাডজুটেন্ট জেনারেল পদ আপাতত খালি থাকবে এবং লেফটেন্যান্ট জেনারেল এরশাদ নিজেই সেই দায়িত্ব পালন করবেন। আর্মি হেডকোয়ার্টারের পিএসও থাকাকালে আমাকে প্রায় তৎকালীন সেনাপ্রধান জিয়ার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হতো, কিন্তু জেনারেল এরশাদ সেনাপ্রধান হওয়ার পর রাষ্ট্রপতি জিয়ার সঙ্গে আমার তেমন দেখা সাক্ষাৎ হতো না এবং আমি নিজে থেকেও কোনো রকম যোগাযোগ রাখা থেকে বিরত থাকতাম। অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে অফিসিয়ালি আমার তেমন দেখা সাক্ষাৎ হওয়ার কথাও নয়। তাছাড়া অফিসিয়াল প্রয়োজন ছাড়া রাষ্ট্রপতি কিংবা মন্ত্রীদের সঙ্গে সামরিকদের আচার অবাঞ্ছনীয়। 1981 সালের মে মাসে জিয়া নিহত হওয়ার পর 5 দিন পূর্বে বগুড়া সেনানিবাসে বদলির আদেশ পেলাম। বদলির আদেশ পেয়ে আমি চিফ অফ স্টাফ জেনারেল এরশাদকে রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক জেনারেল জিয়ার সঙ্গে আমার সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করার জন্য অনুরোধ করি। আমি তাকে এই বলে আশ্বস্ত করি যে বদলি রহিত করার জন্য কোনো তদবির নিয়ে আমি রাষ্ট্রপতি জিয়ার কাছে যাচ্ছি না। ঢাকা থেকে যাওয়ার আগে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চাই। তবে আমার এই ইচ্ছা অবশ্যই ছিল যে সাক্ষাতের সুযোগে আর্মির অব্যবস্থা এবং মুক্তিযোদ্ধাদের অসন্তোষের বিষয়ে জিয়াকে অবহিত করব। প্রথমে জেনারেল এরশাদ সাক্ষাতের ব্যবস্থা করে দিতে রাজি হলেন না। আমাকে বললেন নিজেই যেন সাক্ষাতের ব্যবস্থা করি, কিন্তু আমি রাষ্ট্রাচারের নিয়মকানুনের উপর জোর দেওয়ায় 2 দিন পর জেনারেল এরশাদ 30 মে বিকেলবেলায় প্রেসিডেন্টের বাড়িতে আমার সঙ্গে জিয়ার সাক্ষাতের ব্যবস্থা করলেন। সঙ্গে সঙ্গে জেনারেল এরশাদ আমাকে এও জানালেন যে রাষ্ট্রপতি জিয়া চান আমি যেন খুব তাড়াতাড়ি বগুড়ায় যোগদান করি। আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা হওয়ার 2-1 দিন পরেই বগুড়া চলে যাব বলে এরশাদকে জানাই, কিন্তু জিয়ার সঙ্গে আমার সেই সাক্ষাৎ আর হলো না। আগের রাতেই তিনি নিহত হন। সে কথায় পরে আসছি। এদিকে রাষ্ট্রপতি জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা হওয়ার পর আমি জেনারেল মঞ্জুরকে চট্টগ্রামে ফোন করি। জেনারেল মঞ্জুর ফোনে আমাকে ইঙ্গিত করলেন যে রাষ্ট্রপতি জিয়া নিশ্চয়ই ভাবেন আমরা দুজন এক পক্ষের, বিশেষ করে তার রাজনৈতিক এবং সমসাময়িক কার্যকলাপের বিরুদ্ধে, এই জন্যই আমাদের বদলি করে দিলেন। যা হোক, আমার বগুড়ায় বদলির খবরে ঢাকায় মুক্তিযোদ্ধা অফিসার এবং সৈনিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে তারা এই সিদ্ধান্তে হতাশ হন, কারণ সেনা সদরে 4 জন পিএসও, এর মধ্যে তখন আমি একমাত্র মুক্তিযোদ্ধা জেনারেল ছিলাম। সেনাপ্রধান এরশাদ সহ বাকি সবাই অমুক্তিযোদ্ধা এবং পাকিস্তান প্রত্যাগত। 30 মে শুক্রবার, আমি তখনও বিছানায় শোয়া। ভোরেই আমার সহকর্মী আর্মি হেডকোয়ার্টারের পিএসও জেনারেল নুরুদ্দিন ফোন করে আমাকে সত্বর সেনা সদরে যেতে বললেন। সে সঙ্গে জানালেন জেনারেল জিয়া চট্টগ্রামে নিহত হয়েছেন। আমি তাড়াতাড়ি ইউনিফর্ম পরে সেনা সদরে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখি জেনারেল এরশাদ আগেই উপস্থিত হয়েছেন। এরশাদ ছিলেন সামরিক পোশাক পরিহিত এবং ধীর, স্থির ও শান্ত। আমার পরে সেনা সদরে এলেন আরেক পিএসও জেনারেল মান্নান সিদ্দিকী। আমরা জেনারেল এরশাদকে জিজ্ঞেস করলাম এখন কি হবে। জেনারেল এরশাদ সরাসরি কোনো উত্তর দিতে চাননি, বরং পরোক্ষ ইঙ্গিতে সামরিক আইন জারির কথা বললেন। আমরা বললাম সামরিক আইন জারির কোনো যুক্তি বা অবস্থা এখন নেই। উপরাষ্ট্রপতি সত্তার আছেন, তখন তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। আশ্চর্যজনক হলেও সত্য, তখনও পর্যন্ত জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি সত্তারকে জিয়া নিহত হওয়ার খবর জানাননি। আমরা বলার পর জেনারেল এরশাদ গেলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সকাল 9টার দিকে জেনারেল মঞ্জুর চট্টগ্রাম থেকে আমাকে ফোন করলেন। আমি তখন জেনারেল নুরুদ্দিনের কক্ষে। জেনারেল মঞ্জুর আমাকে আমার অফিস কক্ষে না পেয়ে জেনারেল নুরুদ্দিনের কক্ষেই ফোন করেন। ফোনে মঞ্জুর বলেন জেনারেল জিয়া নিহত হওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন, কিন্তু এই মুহূর্তে সবাই যেন শান্ত থাকে।
ঢাকায় আর যেন রক্তক্ষয়, সংঘর্ষ ইত্যাদিতে কেউ জড়িয়ে না পড়ে। আমি আর বলতে পারছি না, অসুবিধা আছে। এরপর ফোন লাইন কেটে যায়। অনেক পরে 1990 সালে আমি জানতে পারি জেনারেল মঞ্জুর তখন জুনিয়র অফিসারদের দ্বারা পরিবেষ্টিত ও চাপের মধ্যে ছিলেন। জিয়া হত্যার ব্যাপারে অ্যান্থনি ম্যাসকারেনহাস তার এ লেগেসি অব ব্লাড বইতে জেনারেল মঞ্জুর এবং জেনারেল শওকতের ষড়যন্ত্রের আভাস দিয়ে যে বর্ণনা দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তাদের উভয় সম্পর্ক ভালো ছিল না, তা আমি আগেই বলেছি। একইভাবে ওই বইয়ে বলা হয় জেনারেল মঞ্জুর ঢাকায় একাধিকবার ফোন করেছেন এবং আমি তার ফোন পেয়ে অস্বস্তি বোধ করেছি বা হতবাক হয়েছি। এটাও সম্পূর্ণ বানোয়াট। আমি এসব ঘটনার সাক্ষী। জেনারেল এরশাদের শাসনামলে এসব ভুল তথ্য আর্মিতে মুক্তিযোদ্ধা বিরোধীরা ম্যাসকারেনহাসকে উদ্দেশ্যমূলকভাবে সরবরাহ করে। বইটি পড়লেই এর উদ্দেশ্য বোঝা যায়। এছাড়া আমি যখন থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত, তখন জিয়া হত্যায় অভিযুক্ত অন্যতম পলাতক আসামি মেজর খালেদ ব্যাংককে ছিলেন। অতপর পলাতক আসামি মেজর মুজাফফর ছিলেন ভারতে। ভারত থেকে এসে মেজর মুজাফফরও খালেদকে নিয়ে ব্যাংককে আমার সঙ্গে দেখা করেন। জিয়া হত্যার বিষয়ে তাদের সঙ্গে আমার দীর্ঘ আলাপ আলোচনা হয়। ওই হত্যাকাণ্ডের সঠিক তথ্য জানার ইচ্ছা আমার ছিল এবং সেই রূপ চেষ্টাও করি। ব্যক্তিগত প্রচেষ্টায় আমি যা জেনেছি তা সারসংক্ষেপ এরকম: মতি, মাহবুব ও খালেদের নেতৃত্বে চট্টগ্রামের 24 ডিভিশনের জুনিয়র অফিসাররা জিওসি জেনারেল মঞ্জুরের অজান্তে প্রেসিডেন্ট জিয়াকে সার্কিট হাউস থেকে অপহরণ করে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসার পরিকল্পনা করেন। তাদের উদ্দেশ্য ছিল জিয়াকে চাপ দিয়ে বিভিন্ন দাবি দেওয়া আদায়, বিশেষ করে সেনাপ্রধান এরশাদ সহ বিভিন্ন দুর্নীতিপরায়ণ সামরিক অফিসার এবং পাকিস্তানপন্থী শাহ আজিজ ও অন্যান্য দুর্নীতিবাজ মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে অপসারণ করানো। কারণ এরশাদের দুর্নীতি, স্বজনপ্রীতি ও মুক্তিযোদ্ধা অফিসারদের হয়রানি, বিশেষ করে মুক্তিযোদ্ধা অফিসারদের ঢালাওভাবে পার্বত্য চট্টগ্রামে বদলি করা সহ সামরিক ও বেসামরিক প্রশাসনের বিভিন্ন স্তরে ব্যাপক দুর্নীতি নিয়ে জুনিয়র অফিসারদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ হয়েছিল। মূলত এরই বহিঃপ্রকাশ ঘটেছে তাদের ওই উচ্ছৃঙ্খল বিদ্রোহের মধ্যে দিয়ে। বিদ্রোহের সেই রাতে বেশ ঝড় হচ্ছিল এবং জিয়া সার্কিট হাউসের দোতলায় ঘুমিয়েছিলেন। ভোর 4টার দিকে অফিসাররা অতর্কিতে সার্কিট হাউসে আক্রমণ করে। ওই আক্রমণের উল্লেখযোগ্য দিক ছিল তাতে কোনো সৈনিক, জেসিও বা এনসিওকে সরাসরি জড়ানো হয়নি। জুনিয়র অফিসাররা নিজেরাই দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে সার্কিট হাউসে রকেট লঞ্চার নিক্ষেপ করে, পরে এক গ্রুপ গুলি করতে করতে ঝড়ের বেগে সার্কিট হাউসে ঢুকে পড়ে। গুলি শব্দ শুনে জিয়া রুম থেকে বের হয়ে আসেন এবং কয়েকজন অফিসার তাকে ঘিরে দাঁড়ায়। ওই সময় লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান মাতাল অবস্থায় টলতে টলতে জিয়া কোথায়, জিয়া কোথায় বলে সিঁড়ি বেয়ে উপরে আসে এবং পলকে গজখানেক সামনে থেকে তার চাইনিজ স্টেইন গানের 1 ম্যাগাজিন গুলি অর্থাৎ 28টি গুলি জিয়ার উপর চালিয়ে দেয়। অন্তত 20টি বুলেট জিয়ার শরীরে বিদ্ধ হয় এবং পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। উপস্থিত অন্য অফিসাররা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যায়। তারা কোনো গুলি ছোড়েনি, শুধু 2-1 অফিসার কি করছেন বলে চিৎকার করে ওঠেন। কিন্তু ততক্ষণে প্রেসিডেন্ট জিয়া মেঝেতে লুটিয়ে পড়েছেন। থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকা অবস্থায় ঢাকায় এলে আমি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মেজর খালেদ এবং মুজাফফরের সঙ্গে আমার আলোচনা বিস্তারিতভাবে অবহিত করি। যেসব অফিসারের উপস্থিতিতে চট্টগ্রাম সার্কিট হাউসে জেনারেল জিয়াকে হত্যা করা হয়, তাদের মধ্যে একমাত্র মেজর খালেদ ও মেজর মুজাফফরই তখন জীবিত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব দুজন পালিয়ে যাওয়ার সময় মানিকছড়ির কাছে গোলাগুলিতে নিহত হন। মুজাফফর ও খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। পরে মুজাফফর ভারতে এবং খালেদ ব্যাংককে চলে যান। বাকিদের কোর্ট মার্শালে ফাঁসি দেওয়া হয়। 1993 সালে খালেদ ব্যাংককে হার্ট অ্যাটাকে মারা যান এবং তার লাশ ঢাকায় পাঠানো হয়। বস্তুত ঘটনার পরদিন মঞ্জুরের সাথে কথা হওয়ার পর আমি বুঝতে পারি মঞ্জুর জিয়া হত্যার সঙ্গে জড়িত নয় এবং পরে মেজর খালেদের কাছ থেকেও জানতে পারি আমার ধারণা সঠিক। আমার মনে হয় জিয়াকে হত্যার পেছনে লেফটেন্যান্ট কর্নেল মতির ক্রোধ ও আক্রোশের কারণ ছিল অন্যত্র। 1981 সালের মে মাসের প্রথম দিকে আমেরিকাতে সামরিক প্রশিক্ষণে মনোনয়নের জন্য তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল ইমামুজ্জামান ও পাকিস্তান প্রত্যাগত লেফটেন্যান্ট কর্নেল শাখত সহ 5 জনকে একত্রে সেনা সদরে বাছাইয়ের জন্য ডাকা হয়। এদের মধ্যে শাখাওয়াত ছিলেন 10 মার্চ 1981 সালে এরশাদ কর্তৃক মনোনীত একটি কোর্ট মার্শালের প্রসিকিউটর, যেখানে ষড়যন্ত্র ও অভ্যুত্থান পরিকল্পনার দায়ে মুক্তিযোদ্ধা অফিসার লেফটেন্যান্ট কর্নেল নুরুন নবী বীর বিক্রম, কর্নেল দিদার ও একজন বেসামরিক ব্যাংকার মনির হোসেনের বিচার হয়েছিল। কোর্ট মার্শালে লেফটেন্যান্ট কর্নেল নুরুন নবীকে চাকরি থেকে বরখাস্ত এবং 1 বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। দিদারকে 10 বছরের জেল এবং মনির হোসেনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। সেনাপ্রধান ইমামুজ্জামান ও মতিকে বাদ দিয়ে শাখাওয়াতকে আমেরিকায় প্রশিক্ষণের জন্য মনোনীত করেন। যদিও যোগ্যতা বলে বাকি এক অফিসার শাখাওয়াতের চেয়ে ভালো ছিল বলে অনেকের ধারণা।
মনোনয়ন না পেয়ে মতিউর রহমান অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত হন এবং ওই দিনই বঙ্গভবনে গিয়ে জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল সাদেকের সঙ্গে দেখা করেন। মনোনয়নের অনিয়মের কথা তিনি সরাসরি জেনারেল সাদেককে বলেন। তিনি আরও অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা অফিসারগণ আর্মিতে হয়রানির শিকার হচ্ছেন এবং বিষয়টি রাষ্ট্রপতিকে জানানোর জন্য জেনারেল সাদেককে অনুরোধ করেন। জিয়া হত্যার পরদিন সকালে কথা প্রসঙ্গে জেনারেল সাদেক আমাকে মতিউর রহমানের ক্ষোভের বিষয়টি অবহিত করেন। জেনারেল সাদেক আরও বলেন, মতি সম্ভবত জেনারেল জিয়াকে হত্যা করেছে।